খেলা তো খুব সুন্দর হচ্ছে, আর আমরা খেলাগুলো উপস্থাপন করি, দর্শকরা মজা পায়। তারা তো দেখবে না আমাদের চ্যানেল, দেখতেছে ওনারা মজা পায় বলে। যেটা হচ্ছে আপনার বৈঠক বৈঠক খেলা, দফা দফার খেলা, এখন 90% হয়ে গেছে, 100% দেখবেন দুদিন পরে বলবে যে হয়ে গেছে, পরে দেখা যায় কিছুই হয় না। সর্বশেষ বার্লিনে যে হলো, এখন জেলেনস্কি তার রাষ্ট্র ক্ষমতা ছেড়ে আপনার দফা বানানো শুরু করছে, কিন্তু আটকে গেছে। সে ন্যাটোর আবার সে ঘুরে ফিরে মাওবারে আপনার ন্যাটোর আদলে নিরাপত্তা যায়। তার মানে আমি ন্যাটোতে যাচ্ছি না, সে কয়েকদিন ধরে একই কথা বলছে, ওয়েন আই গোইং টু ন্যাটো, বাট ন্যাটোর আদলে আমার নিরাপত্তা চাই। তাহলে এটা হলোটা কি, যেই লাও সেই কদু। আচ্ছা, কদু দিয়ে আপনি শুরু করেন। আচ্ছা, ঘটনা হচ্ছে কি, জেলেনস্কি তো আমার কাছে যেটা মনে হয়, ওর তো আর কোনো পথ খোলা নেই। এখন সে বিভিন্ন আবদার করছে, বিভিন্ন বক্তব্য দিচ্ছে, কিন্তু সে তো শেষ পরিণতিটা বুঝতে পারছে, যার কারণে সে এই জিনিসটাকে কিভাবে তার দিকে নিয়ে আসা যায়, কিভাবে আরো মানুষকে মানে মানুষের সিম্পথি আদায় করা যায়, এই ধরনের প্রচেষ্টাগুলো চালাচ্ছে। এবং বিভিন্ন রকমের, ওই আপনি যেটা বললেন যে দফা দফা নিয়ে খেলছে, বিভিন্ন রকমের আবদার পূরণ করছে, কিন্তু মানে সেগুলো যে আদৌ পূরণযোগ্য কিনা সেগুলো মানে বিচার বিশ্লেষণের মানে আপনি ছেড়ে দিচ্ছেন, যে আপনি চিন্তা করেন আমি এমন একটা আবদার করলাম যে আবদারটা পূরণ করার জন্য আসলে সেই জায়গাটা থাকছে না। আপনার অবাধ তথ্য প্রবাহ সারা বিশ্বে আছে, আমাদের দেশেও আছে। আপনার হাতে মোবাইল আছে, মোবাইলে আপনি একটু সব পেয়ে যাবেন নিউজ। জেলেনস্কি যে চরিত্রগুলা প্রথম 2-2.5 বছর মানুষ ধরতে পারেনি। মনে হচ্ছে সে যুদ্ধের ড্রেস পরে সব সম্মেলনে যাচ্ছে, সোলজারে যাচ্ছে, সে এক প্রকার হিরো। পশ্চিমা মিডিয়া তো সবসময় রাশিয়া প্লাস পুতিনকে সবসময় একটা ভিলেনের চরিত্রে রাখে, কিন্তু যত সময় গেল এর চরিত্রগুলো উন্মোচিত হলো, সে যে একজন অসৎ প্রতারক, যুদ্ধটাকে ব্যবসায় পরিণত করছে জেলেনস্কি, দোষরূপ করছে অর্থ। তার নিজের দেশে যে সাহায্যগুলো আসতেছে বাইডেন প্রশাসনকে দেওয়া হয়েছিল, এই জন্য বাইডেন আগে তো নগদ ক্যাশ দিত, সেটা বন্ধ করলো। আপনি দেখেন প্রথম দিকে যখন যুদ্ধটা শুরু হয় তখন কিন্তু আসলে মানুষের সিম্পথিটা, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নে যেমন সারা বিশ্ববাসীরই কিন্তু একটা মানে আন্তরিকতার দৃষ্টি ছিল ইউক্রেনের দিকে। সবাই রাশিয়াকে আপনি যেটা বলেন যে ভিলেনে পরিণত করছে, কিন্তু আস্তে আস্তে তখন কিন্তু সবাই বলছিল যে না, রাশিয়ার এটা উচিত হচ্ছে না। তখন আপনি কি ভেবেছিলেন? তখনও কিন্তু আমার দিক থেকেও কিন্তু আমি তাই মনে করেছিলাম যে না গণমাধ্যম কর্মী হিসাবে এখন যেরকম ভাবি তখনও সেরকম ভেবেছি আর কি। কারণ হচ্ছে যে যুদ্ধটা কিন্তু আমি প্রথম থেকে শুরু থেকেই যেটা বলছি, যুদ্ধ কিন্তু একটা সহজ স্বাভাবিক প্রক্রিয়া না। এখানে আবেগ অনুভূতির কোনো প্রশ্রয় নেই। আপনি যখন যুদ্ধে জড়াবেন তখন আপনাকে সবকিছু বিচার বিবেচনা করেই যুদ্ধে জড়াতে হবে। এটা তো এমন না যে আমি পাশের বাড়ির সাথে মান অভিমান করলাম, ঠিক আছে হলো না, ছেড়ে দিলাম পরে। কিন্তু একটা দেশে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যুদ্ধ, আবার সেখানে দেখতে হবে কি পরাশক্তির সাথে আমার সেই সক্ষমতা আছে কিনা সেটাই তো আমাকে বুঝতে হবে। ইভেন আমরা যদি কারোর সাথে ঝগড়া বিবাদেও যাই, তাও কিন্তু আমরা হিসাব করি যে আমার প্রতিপক্ষটা কতটুকু শক্তিশালী। তো পাগল কিন্তু সেটা ভাবে না, আর লোভীরা ভাবে না, কারণ তারা ক্যালকুলেট করে, তারা ক্যালকুলেট করে। আমার একটা দ্বিমত আছে, পাগলও কিন্তু আর কিছু না, বুঝুক টাকাটা বোঝে। আপনি যদি জেলেনস্কিকে সেই সম্মানের জায়গায় দিতে চান, আমার কোনো আপত্তি থাকবে না। কারণ হচ্ছে আপনি একটা সিম্পল বিষয় দেখেন, আমার জেঠুস কাকু বললে অনেকে বলছেন যে আপনি কাকু বলবেন, আপনি জেঠুস বলবেন, আমার চাল কাকুকে। আমি চাল কাকু বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ক্ষমা প্রার্থনা, আপনার জেঠুস মাঝে মাঝে বলবো। উনি পৃথিবীর একমাত্র ব্যক্তি ক্ষমতা আসার আগ থেকে ক্ষমতা যাওয়ার পর থেকে চেষ্টা করে যাচ্ছে, হোক সেটা লোক দেখানো। ইউরোপীয় ইউনিয়ন একটার পর একটা তার সামনে ব্যারিকেড দিচ্ছে, এই জন্য সে সর্বশেষ হুমকি দিল 2027 সালে আমি সম্পূর্ণভাবে ন্যাটো থেকে বের হয়ে আসতে পারি। সঙ্গে তারপরেও দেখা যায় যে মোটামুটি জেলেনস্কিকে চাপে ফেলে হোক যে করে হোক বোঝানো হয়, ট্রাম্প বোঝায় যে তুমি পরাশক্তির সাথে পারবে না, তোমার গ্রাউন্ড দুর্বল। তখন কি করে, একটা দুটো অস্ত্র দেয় ন্যাটো। না, কিন্তু প্রথমে তো না চাইছে সে, তারাই তো না চাইছে যে না ঠিক আছে তুমি যাও, আমরা তোমার পিছনে। তার বংশধর না চাইছে, ট্রাম্প না চাইনি, মানে বাইডেন প্রশাসন না চাইছে। হ্যাঁ, ট্রাম্প না চাইলেও তার প্রশাসন, মানে তাদের প্রশাসন আর কি, ইউরোপীয় ইউনিয়ন, তারা তো সহযোগিতা অব্যাহত এখন পর্যন্ত রাখছে। কিন্তু তারা তো ওই যে জায়গাটা মানে যেমন জেলেনস্কি বোঝেনি, তারাও বোঝেনি। পুতিন তো ভাই, পুতিনকে তো বুঝতে হবে, সে তো কাউকে ছাড় দিবে এখন পর্যন্ত সেরকম রেকর্ড। আহত সিংহ তো আপনার তেজ থাকে কিছুদিন গুটিয়ে থাকে, তারপর যখন সে তার আওয়াজটা বের করে তখন সেটা ইউরোপ পর্যন্ত ছড়িয়ে যায়। আপনি এখন দেখেন একটা মজার বিষয়, ইউরোপ কেন মানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কেন নমনীয় হয়েছে? এই যুদ্ধটা কি শুধু জেলেনস্কি আর পুতিনের মধ্যে সীমাবদ্ধ আছে? তা কিন্তু না। এই যে ইউরোপীয় ইউনিয়ন ঘুরে যাচ্ছে, তাদের সহযোগিতা
অব্যাহত রাখার পরেও তারাও চাচ্ছে নমনীয় হয়ে যেতে, তারাও চাচ্ছে যুদ্ধটা চলে। এখানে অনেক স্বার্থ জড়িত আছে, অর্থনৈতিক স্বার্থ জড়িত আছে, ব্যবসার স্বার্থ জড়িত আছে, ক্ষমতার স্বার্থ জড়িত আছে, তারপরেও কিন্তু তারা নমনীয় হয়েছে। কেন নমনীয় হয়েছে? কারণ তারা বুঝতে পেরেছে যে রাশিয়ার সাথে আসলে সহজ স্বাভাবিক ভাবে তো যাওয়া আমার যায় না। আরো হাস্যকর কি লাগে জানেন, দুই দিন আগে জার্মানি থেকে একজন, জার্মানি আমি বললাম চ্যান্সেলরের পরে, উনি বলছেন যে ইউক্রেনে যদি আমরা হেরে যাই, বার্লিনে যেহেতু বৈঠকটা হচ্ছে, তাহলে পরবর্তী টার্গেট আমরা হবো। হ্যাঁ, জার্মানির মানে পুতিনের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সবগুলোকে ইউক্রেন বানাবে। পুতিন যেটা করতে চাচ্ছে, আমরা যেটা বুঝছি, আপনার সাথে যেটা আলাপ করছিলাম, সে সোভিয়েত ইউনিয়ন ওইভাবে করবে না। তো সে আমেরিকার ওষুধ ইউরোপকে খাওয়াবে। আমেরিকার কোন ওষুধ? রেজিম চেঞ্জ, ডিপ স্টেট থিওরি। এগুলো ইউক্রেনে তো হতো না, কারণ ইউক্রেনের আগে রাশিয়াপন্থী সরকার ছিল, তাকে একটা হলুদ বিপ্লবের মাধ্যমে সরিয়ে ফেলে তারপরে জেলেনস্কিকে আনা হয় ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে। সমস্যা তো সেই জায়গায়। আর রাশিয়া এখন করবে কি, কোন দেশে ইউক্রেনের মতো এভাবে হামলা করবে না, তারা রেজিম চেঞ্জ করবে, ওদের ওষুধ ওকে পাল্টায় খাওয়া। এই যে আরেকটা কথা আমি আপনার যাবো, তার আগে একটু দর্শকের কাছ থেকে পরিচয় নতুন করে আবার পরিচয়। বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরা ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছে অনেকদিন পর সিনিয়র সাংবাদিক ওনাকে নিয়ে আসে। উনি খালি রাশিয়ায় ঘুরতে যান, এখন বলছে আপনি আসেন আমার ট্রাম্প কাকু দেশে, একটু আসেন, এসে কথা বলে যান। তো যেটা বলছিলাম আপনাকে, যে খেলা কিন্তু অনেক দিক থেকে হচ্ছে, এবং এই খেলা যে কোন জায়গায় শেষ হবে, আমার কাছে ওইটাই আপনার কথা, মানে কথা টেনে নিয়ে আমি বলতে চাচ্ছি, আমার কাছে আসলে ওটাই মজার লাগছে। মানে এমন পরিস্থিতি তৈরি করছে, সারা বিশ্ববাসী কিন্তু এখন মাথা ব্যথা হয়ে গেছে, মানে বুঝতে পারছে না। ঠিক কেউ ভাবছে যে না, যুদ্ধটা বোধহয় থামার দিকে যাচ্ছে, কিন্তু অন্তর্নিহিত সত্যটা কি সবাই কিন্তু শঙ্কা করছে। আমি যেমন ওই যে গণমাধ্যম কর্মী হিসেবে আমরাও কিন্তু একবার ভাবছি যে না এইদিকে যাচ্ছে, কিন্তু পরক্ষণে জিনিসটা ঘুরে বলতেছে না না, এত সহজ না বিষয়টা, যুদ্ধ থামাটা এত সহজ। আমাদের বাঙালি একটা প্রবাদ আছে, এমনিতে নাচনে গুড়ি তার উপরে ঢোলের বাড়ি। আমার ট্রাম্প জেঠুস কাকু হচ্ছে নাচনে বিড়ি, ওখান থেকে ইউরোপ একবার ঢোল বাজে নাচে। আর পুতিন তো ভালোভাবে জানে, পুতিন জানে যে আপনি যদি একটু ট্রাম্পের একটু প্রশংসা করেন, বলেছিল না 2022 সালে যদি ট্রাম্প প্রেসিডেন্ট থাকতে যুদ্ধটা হতোই না, ওইটা শুনে ও মাই গড, ভ্লাদিমির বলে বলে সে একদম মুখে ফেনা তুলে ফেলেছে। ভ্লাদিমিরকে বোঝানো হচ্ছে, এবং অনেক সময় অনেক বিষয় রাশিয়ার বিপক্ষে গেলে রাশিয়া থেকে স্টেটমেন্ট আসার আগে পুতিনের পক্ষ হয়ে ট্রাম্প কথা বলে দিচ্ছে, আবার রাগও করতে বলে আমার সাথে সে ফোনে কথা বলছে, আবার রাতে বেলা ড্রোন হামলা চালাচ্ছে, আবার পরক্ষণে সেটাকে আবার সে কন্ট্যাক্ট করতো, মানে পায়ে ঘুঙরু পরে দিচ্ছে। এটাই তো মজার বিষয়, পুতিনের মানে রহস্যটা তো এটাই। আপনি কিন্তু ওকে সহজে বুঝতে পারবেন না। আপনার সাথে কথা বলছে ঠিকই সে কিন্তু তার নির্দিষ্ট গন্তব্যের দিকে ধীর পায়ে এগিয়ে যায়, সে কিন্তু কাউকে ছাড় দিবে না। কাজেই ট্রাম্প বলুক আর যেই বলুক, সে কিন্তু তার কাজটা করে যাচ্ছে, এবং সে কিন্তু তার স্বার্থ হাসিলের যে পদক্ষেপটা বা ক্লুটা, সেটা কিন্তু সে পাবে। আচ্ছা, আমি যে কোটটা পড়ে আছে, এটা হচ্ছে পাশ্চাত্যের, অনেক সময় তারা কোট পরে ঘুরে থাকে, এতটা তারা পশ নিজেদেরকে দাবি করে, ব্রিটিশরা শিখে গেছে আমাদের, সেজন্য পড়তেছি অনুষ্ঠানের খাতিরে, যেহেতু বিশ্ব সংযোগ। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে নিজেদেরকে যারা পশ ভাবে, ওয়েল ড্রেস অল টাইম, মনে করেন মনে ঘুম থেকে ওরা টাই কোট পরেই ঘুমায়, ঘুম থেকে উঠাও টাই খালি চেঞ্জ করে, তারা যখন ঘোড়া যুক্তি দেখায়, যুক্তি নাম্বার 1 হচ্ছে ইউক্রেনের কিছু হলে, ইউক্রেনের বিষয় না থাকলে ইউক্রেন শেষ হলে আমাদেরকে ধরবে, আমাদেরকে শেষ করে দেবে, যুদ্ধে একটা বোঝানো যায়, এটা পাবলিক বুঝে, এটা খাবে না। আরেকটা হচ্ছে আমি আপনার টাকা নিয়ে আপনি যার সাথে যুদ্ধ করছেন তাকে আমি সাহায্য করবো। বাবা পুতিনের কাছে এমন এমন হজমের ওষুধ আছে যে আপনাকে মানব দেহের অনেকগুলো আছে না, ওখান থেকে বের হয়ে যাবে এমন। তো সেটা বলছিল যে এখন আপনি আসেন, যে কত টাকা নেবেন পুতিনের শব্দকৃত অর্থ থেকে সাহায্য করেন। আগে দেন তো, মানে নেওয়া তো পরের কথা, আগে সেই মানে পদ্ধতিটা তৈরি করেন তো, এতই সহজ পুতিনের কাছ থেকে টাকা বের করা। সে তো প্রথম থেকেই অস্বীকার করেছে যে এইভাবে তারা যে আইনি পদক্ষেপ নেবে বলে তারা বলেছে, সেটাকে অবৈধ আগেই বলে দিয়েছে যে এটা কখনোই সম্ভব না। এবং বেলজিয়ামের কাছে সবচেয়ে বেশি অর্থ গচ্ছিত, তো বেলজিয়াম কাছে আমি রিস্কেই যাব না, এই মামলাটা তোমরা যদি চালাও, কারণ প্রচুর খরচ আছে। এটা তা আপনারা আবার ঝগড়ার মতো মামলা মোকদ্দমার মতো না, যে একটা উকিল বসে দুই পক্ষ থেকে টাকা খায়, সরি টু সে, কিন্তু বাইরেতে তো আরো ঝামেলা।
আর আসলে আইনি পদক্ষেপটা তো আইনি পদক্ষেপ, আপনাকে ওখানে তো আবার আন্তর্জাতিক কমিশনও তারা করছে ক্ষতিপূরণ ওঠানোর জন্য। সেটাই তো বলছি, এই যে একটু আগে যেটা বললাম যে তারা জেলেনস্কি যে দফাগুলো করছে, সে যেগুলো চাচ্ছে যুদ্ধ বন্ধের উপকরণ হিসেবে, সেগুলো তো সবই অধরা। অথবা সে বলছে আমি ন্যাটোতে যাবো না, কিন্তু ন্যাটো দেশের সদস্যরা আমাকে পাড়া দিবে, যেটাতে কিন্তু প্রথম থেকে রাশিয়ার ভেটো দিয়ে রেখেছে। এখানে এত সুন্দর একটা পদ্ধতি বলে দিয়েছিল যে ট্রাম্প, যে তুরস্কের নেতৃত্বে তুরস্ক জার্মানি তুরস্ককে আবার আসে পছন্দ করে, কারণ হচ্ছে এই ধরনের হচ্ছে তার পরিচিত বন্ধু। আর তুরস্কের প্রভাব প্রচুর, ন্যাটো দ্বিতীয় সর্বোচ্চ সৈন্য তাদের 4 লাখের উপরে, মার্কিন যুক্তরাষ্ট্রের পরে। তুরস্কের কাছে যে অস্ত্র আছে ইউরোপিয়ান অনেক দেশের কাছে তার নাই। মার্কিন যুক্তরাষ্ট্র তো তুরস্কের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারণ হচ্ছে ওই আপনার কৃষ্ণ সাগরের গেট কিপার বলা হয় তুরস্ককে। আর সব মিলিয়ে আপনার যে আপত্তি এখন হচ্ছে কি রফাদফা থেকে আপত্তি। আমি একটা সুন্দর উদাহরণ দিয়ে দর্শক আপনারা বুঝবেন, অন্যভাবে নিবেন না। এক স্বামীকে জিজ্ঞেস করছে বিয়ে অনেকদিন হয়েছে, আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কি? বলে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক আপত্তিকর সম্পর্ক। সবাই তো চমকে গেল, বন্ধু বলে আপত্তিকর সম্পর্ক, তুমি বিয়ে করছো আপত্তিকর? বলে আমি যা বলে আমার বলতে আপত্তি করে, এই জন্য আপত্তিকর। মানে এখন হয়ে গেছে এই মিটিং গুলার অবস্থা, সে আপত্তিকর হয়ে গেছে। একটু আমাদেরকে একটু দূরের যে টানেলের দূরে একটু আলো দেখা যাচ্ছে, আমি কিছু মনে করছে আমাদের দেশের ঘটনা ঘটছে। প্রথম তত্ত্বাবধায়ক সরকার আমাদের বলে, এক উপদেষ্টা এসে বলল টানেলের শেষ মুহূর্তে আলো দেখা যাচ্ছে। এই অবস্থা, একটু আলো আমরা দেখি, সামনে যে আলোটা নিবেছে, এবং আলো নিভার ঘটনায় কিন্তু দুই পক্ষকে আক্রমণ করছে। আরেকটা ঘটনা শুনেন, যখন বার্লিনে জেলেনস্কি আলোচনার টেবিলে বসছে, তখন ট্রাম্প তাকে আগে বুঝাই দিচ্ছে যে তোমার শক্তি নাই, তুমি ভূমি ছাড়ো, কম্প্রোমাইজ করো, আসো, একটা লাইনে নিয়ে আসছে। তখন কি করলো, বেবি ড্রোন নামে একটা নতুন ড্রোন আছে, এটা কাজ কি জানেন? নামটা সুন্দর, আপনার মাধ্যমে জানতে পারি। সেটা হচ্ছে পানির নিচে সাবমেরিনকে আঘাত করে, পানির নিচে ড্রোন, তার নাম হচ্ছে বেবি ড্রোন। তারা ফাট করে একটা জেলেনস্কির বাসায় পাঠিয়ে দিচ্ছে। এখন একটা বন্দরে পড়েছিল সাবমেরিন, ওটাকে সে আঘাত করছে। এই একটা আঘাতে জেলেনস্কি বোঝা যাচ্ছে আলোচনার টেবিলে আমরা শক্তিশালী। ওই যে ঝড়ে বক মারে না মাঝে মাঝে, ফকিরের কেরামতি, আপনার পুতিন আকাশে কোনো বকই রাখে নাই, একটা ড্রোন বক দিয়ে এটাকে ফেলে বলছে আমি কিন্তু শক্তিশালী অবস্থান বাবা, এই যে আমি কোর্ট আজকে নতুন পড়ে আসছি, আমার পক্ষে সব যেতে হবে। যাক, সেটা নিয়েও যদি জেলেনস্কি শান্তি পায়, তা পাক না, সমস্যা কি? আপনি কি রাশিয়া থাকতে চাচ্ছেন? না, রাশিয়া থাকতে থাকতে আমি একটু দর্শকদের কমেন্ট করে আসি। আশিক লস্কর উনি বলছেন ইন্নালিল্লাহ, তুরস্কের ক্ষমতা আরো অনেক গুণ বাড়িয়ে দিন আমিন। উনি আমরা গতকাল একটা তুরস্ক নিয়ে পর্ব করেছিলাম, এটা আমাদের দর্শকরা খুব পছন্দ করেছেন, কারণ তুরস্কের তো অটোমান সাম্রাজ্য একটা বিশাল, আপনার প্রায় 200-250 বছর তারা ইউরোপ শাসন করেছে মোটামুটি, এবং মুসলমানদের সর্বশেষ এই শাসন আপনি, এবং অটোমানের সাম্রাজ্য অনেক ঐতিহ্যপূর্ণ, আমাদের দর্শকরা জানেন। আচ্ছা, রায়হান কবির রাজু আমাদের নিয়মিত দর্শক, আমাদের থেকে দেখেন। আপনাদের কথোপকথনের সময় কাজল ভাইয়ের রাজনৈতিক সমর্থন কোন পক্ষের প্রতি তা পরিষ্কারভাবে বোঝা গেছে কানা থেকে। ভাই আপনি যেটা সমর্থন করেন আমি সেটাই করি, আমি দর্শকদের পক্ষে, সেটাই হলো আমার মূল দল। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রতিটা দেশের স্বাধীনতায় প্রতিটা মানুষের অধিকার আছে, এবং স্বাধীনতার উপরে কিছু নাই। স্বাধীনতাটা লিমিটেড থাকলে ওটা আবার অন্যভাবে নাই। আমরা স্বাধীন দেশের মানুষ, কিন্তু গণমাধ্যম কর্মী ছাড়া আরো কিছু করবে তাদের আসলে কোনো দলই করা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা চ্যানেলের মতামত না। এমনি অনেকে অনেক পেশায় আছে, করবেন অবশ্যই, কিন্তু গণমাধ্যম কর্মীরা যদি কোনো পার্টিতে চলে, খুব কম মানুষ আসলে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, বায়াস হয়ে যায় মানুষ তো দিন শেষে। তো ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আবু সাহেদ নামে আমাদের পরবর্তী দর্শক লিখছেন তার কি টিআর বাংলাদেশ শো ফ্রেন্ডশিপ গ্রুপ, আমাদের তুরস্কের অনেক কিছু তো বাংলাদেশের সাথে আছে, আমি যে বাণিজ্য মেলা হবে দেখবেন অনেক অনেক ওনাদের কার্পেট থেকে শুরু করে লাইটিং, বিশ্ববিখ্যাত গ্লাস পছন্দও করি অনেক, মনে আছে পাগল আপনার বাসায় গেলে খাওয়াবেন ওদের গ্লাস গুলা মারাত্মক, তার কি গ্লাস খুব বিখ্যাত, বিশেষ করে আবার লাইটিং, যে লাইটের বিষয়গুলো আছে। নিহাল নামে আমাদের দর্শক লিখছেন both of your level of World War III start within a few weeks. Minimum staying happened with a week ahead. Please do not go far away. The population will be discouraged on this war. Thanks. উনি তৃতীয় বিশ্বযুদ্ধের কথাটা তুলে আনছেন আর কি। আর আমার গত সপ্তাহ থেকে গলা উঠছে নামছে, আপনারা দোয়া করবেন আমার জন্য। মালিহা লিখছে
আশা রাখেন আগামী 10 বছর তুরস্ক পরাশক্তি হবে এবং মুসলমানদের উপর সব জুলুম বন্ধ হবে। আমরাও তাই চাই। মুসলমানরা সব ধর্মের প্রতি যে মানে ছোটদের ক্ষুদ্রদের প্রতি যে হওয়া উচিত কি বড়দের ছোটদের দেখে রাখা উচিত, এখানে দমন পীড়নটি সারা পৃথিবীতে চলে, সেটার আমরা ঘোর বিরোধী। ধন্যবাদ আপনাকে। আরিফ খান লিখছেন, আগে যেমন ওসমানী ওরা ছিল তুরস্কের বংশধর, তখন মুসলমানদের গায়ে টাচ করার কেউ সাহস পায় না। অটোমান সাম্রাজ্য বিলুপ্ত হওয়ার পরে সবাই মুসলমানরা নির্যাতিত শুরু হয়েছে ফিলিম আপনি থেকে মধ্যপ্রাচ্য থেকে। আসলে এটার জন্য আমরাও দায়ী। যারা মুসলিম কান্ট্রি, যারা বড় বড় কান্ট্রি তেলের উপরে বসে তেল বিক্রি করে, সে টাকাটা তাকে মাঠে যুক্তরাষ্ট্রে, অথচ টেকনোলজি কিনে তাদের কাছ থেকে চালানোর জন্য তাদের লোক ভাড়া করে নিয়ে আসতে হয়। শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, তুমি যদি শিক্ষা গ্রহণ করতে চাও শুধু চীনে যাও, মানে বোঝানো হয়েছে সব ধর্মই আছে। শিক্ষা, আপনি যদি শিক্ষিত হন বোঝানো যাবে, আপনাকে কেউ বোকা বানাতে পারবে না, আপনাকে কেউ আপনার উন্নতিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। তো আমরা তো প্রতিবারই বলি এক সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ। ওনারা যেভাবে বলেন, মানে জেলেনস্কি পুতিন তো কোনো কিছু বলেন না, ওনার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন। তো ইউরোপীয় ইউনিয়ন এবং জেলেনস্কি, বিশেষ করে ট্রাম্প যে কথাগুলো বলেন যে হয়ে যাচ্ছে, হয়ে গেছে, খালি সিগনেচার বাকি আছে, পরে দেখবেন সিগনেচার করার সময় কালি ফুরিয়ে গেছে, আবার একটা নতুন বৈঠক ডাকো। আলাস্কা থেকে শুরু হয়েছে, সর্বশেষ বার্লিন। তবে একটা বিষয় কি জানেন, যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা একটা শুভ পরিণতির দিকেই যাচ্ছে। কারণ হচ্ছে যে দফায় দফায় বৈঠক হচ্ছে, যদিও বৈঠকগুলো খুব বেশি ফলপ্রসূ হয় না। আপনার কাছে ভালো লাগে কারণ হচ্ছে যে ওইটার তো বিল আপনাকে দিতে হবে, চায়ের বিল 2 কোটি টাকা। না, সেটা তো আমি তো বললাম যে দেখেন এই যুদ্ধটা কিন্তু শুধু ইউক্রেন রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ না। এই যুদ্ধটা বন্ধ হোক সেটা সবাই চায়। চুইংগাম হয়ে গেছে। হ্যাঁ, চুইংগাম হয়ে গেছে। মানুষের এটা থেকে অনেক অনেক বিস্তৃত হচ্ছে, অনেক ঝামেলা। তো সেই জায়গা থেকে সবাই আসলে যুদ্ধ বন্ধের দিকে যায়, এবং এই যে বসছে আলোচনা হচ্ছে, কিছুটা তো ফলপ্রসূ কোনো বক্তব্য হয়। দেখেন কোথা থেকে কোথায় চলে আসছে। জেলেনস্কি আগে প্রথমে কিছু মানতেই রাজি ছিল না, সে কিন্তু ঠিকই আস্তে আস্তে ও শরীর থেকে তো একটা একটা কাপড় খুলে নিয়ে চলে যাচ্ছে, এজন্য বাধ্য তো হবে সে। না, সেটা তো হবে, কিন্তু তারপরেও তো তার হুঙ্কার থেমেছিল না। সেই হুঙ্কারটা না, আপনি যেভাবেই ধরেন, অ্যাপ্রোচের কথা বলছি বা যেভাবেই ধরেন, আলোচনাগুলো তো ফলপ্রসূ কিছু না। মানে বসে চা খেলেও, যে বিলের কথা আপনি যে বলছেন, বসে চা খেলেও কিছুটা তো সৌহার্দের কথাবার্তা হয়, সেখান থেকে আসলে পজিটিভ দিকেই যায় আমার কাছে মনে হয়। তো আমি যদিও আমার কাছে মনে হয় যে যুদ্ধ বন্ধের বিষয়টা এত সহজ প্রক্রিয়া না, তারপরেও আসলে আমি আশাবাদী হতে চাই যে যুদ্ধটা আসলে বন্ধ হওয়া প্রয়োজন। সেটা এখন অন্তত অনুধাবন করতে পারছে সবাই। আপনি কি ওটস খান? না। জবের কোনো কিছু খান? আটা জাতীয় কিছু? না, আমি রুটি খাই। আচ্ছা, তো ওটাও তো আসে ইউক্রেন থেকে, বুঝা গেছে আপনার। হ্যাঁ, এটা তো একটা বিশাল শস্য ভান্ডার। তো সেই জায়গায় ইউরোপের শস্য ভান্ডার নিজের গায়ে। এবং মাঝে মাঝে লজ্জা লাগে, বুঝছেন, আমাদের কিছু কিছু কথা বলে লজ্জা লাগে যে এই যে বস লোকদের যে কথাবার্তা বলে, বাচ্চাদের কথাও তো প্যাম্পার করে বোঝা যায়, কিন্তু এরা সবাইকে নির্বোধ মনে করে। মানে নির্বোধের চরমে তারা যে বসে আছে, তাদের যে ওই যে পার্টি করা, লেট নাইট পার্টি করা, উইকেন্ডে ঘুরে বেড়ানো, ওই জায়গাটা যে ছেদ পড়ছে, নিজের দেশের টাকা খরচ করে আরেক দেশে দিচ্ছে, যেটা ট্রাম্প শেষ হলেও ট্রাম্প বুঝছে যেন গুটে আসছে ট্রাম্প আস্তে আস্তে ন্যাটো থেকে। এইসব যুদ্ধের কারণে ছোট ছোট দেশগুলো কি করে অন্যান্য সামাজিক যে সুরক্ষিত বলয় আছে ওখান থেকে বাজেট কমিয়ে প্রতিরক্ষা বাজেট, একটা দেশে প্রতিরক্ষার জন্য অবশ্যই প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে, কিন্তু আপনার ক্যাপাসিটি অনুযায়ী হয় কি, তখন ওই যে শিক্ষা, বাসস্থান, মানুষের খাবার দাবারের যে সামাজিক নিরাপত্তার যে বাজেট থাকে ওটা ঘাটতি পড়ে। অথচ সুদানে মানুষ মারা যাচ্ছে না খেয়ে, আফ্রিকান দেশগুলো আজও মারা যাচ্ছে, আমরা কি করি, কয়েকটা কনসার্ট করে টাকা কিছুটা দিয়ে আসি, এটা থেকে সমস্যার সমাধান হয়। সেটাই, মানে অর্থ ব্যয় করার তো অনেক ক্ষেত্র আছে। মানে পৃথিবীটা কি যে সাদা চামড়ার জন্য আর আমাদের জন্য না, আমরা যারা গরিব নিজেদেরকে বলি, আমরা বলি সেটাই না, সেটা বলছি আমি ওই আপনাকে সমর্থন করেই বলছি যে আসলে অর্থ ব্যয় করার অনেক মাধ্যম আছে, সেটা কেন যুদ্ধে করতে হবে? মানবিক অনেক বিষয় আছে। যুদ্ধের একটা বড় ব্যবসা যে আমেরিকা 2-3টা লকেট বড় বড় 3-4টা কোম্পানি আছে যায় না পৃথিবীতে, আর আপনার তো কাকু, আপনার না, আপনার একদম পূর্বপুরুষ আগের পুরো ব্রিটিশরা তো বসেই আছে সব জায়গায় পিন করে। আরেকটা ছোট্ট ইন্টারেস্টিং খবর দিয়ে আজকের বিশেষ সংযোগটা শেষ করতে চাই, সেটা হচ্ছে আপনার আমার ট্রাম্প জেঠুস একটা আবদার জানিয়েছে। কাকে? শি জিনপিং কে। হংকং এর গণমাধ্যম কর্মীকে মুক্তি দিতে ট্রাম্পের অনুরোধ। এখন হংকং তো চীনের, ওখানে এবং সারা এশিয়ার বাণিজ্য কিন্তু হংকংয়ের পোর্ট দেওয়া হয়, এটা আমরা ভুলে গেলে চলবে না। নিরাপত্তা যে আইনে জিমি লাই যে গণমাধ্যম কর্মী, তাকে সে দোষী সাব্যস্ত হয়েছে, কিন্তু তাকে ক্ষমা করে দিতে বলছে
আমার উদার ট্রাম্প। আসলে এটা মানবিকতার দিক থেকে উনি বলেছেন, উনি যেটা বলছেন যে চীনের প্রেসিডেন্টের কাছে উনি জানেন হংকংকে বলে কোনো লাভ নেই। লাভ নেই। হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক, আজকের বিশ্ব সংযোগ অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো। খারাপ লাগলে সমস্যা নেই, আপনারা বলবেন, আমরা ওই দিকটা ঠিক করে চেষ্টা করে নিব। আর নিজে সচেতন হবেন, চারপাশ খেয়াল রাখবেন, অন্যায় হলে কিছু না হলেও প্রতিবাদটা অন্তত নিজের মতো করে জানাবেন। যার যার জায়গা থেকে সুন্দর কাজ আমরা করি। আর দেশের বাইরে যারা আছেন, বাংলাদেশকে আপনারা মিস করেন, বাংলা ভাষাকে মিস করেন, আমাদের অনুষ্ঠানটা ছড়িয়ে দিন সব জায়গায়, কমিউনিটিতে ছড়িয়ে দিন। পশ্চিমবঙ্গের অনেক বাঙালি শ্রোতা আছেন, তারাও আমাদের অনুষ্ঠান দেখেন, তারাও ছড়িয়ে দিন। বাংলা ভাষা খুব মিষ্টি ভাষা, এটা ছড়িয়ে দিন। আর আমাদের অনুষ্ঠানটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন এটা একটু আমাদের কমেন্টে জানিয়ে দিন। আর আমাদের এখানে আপনারা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ সবাইকে।